হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা হাইড্রোজেন বন্ডিং পড়ব। ডাইপোল মোমেন্ট আমাদের মোটামুটি হয়ে গেছে, যে দুটো হোমওয়ার্ক দিয়েছিলাম অনেকেই ঠিক করেছিস। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক। আমরা যে বন্ডিংয়ের নামগুলো এখন অবধি শুনেছি সেগুলো হচ্ছে আয়নিক বন্ডিং, আয়নীয় বন্ধন, কোভ্যালেন্ট বন্ডিং, সমযোজী বন্ধন, আর কোঅর্ডিনেট কোভ্যালেন্ট অর্থাৎ অসমযোজী। যদি কমপ্লিট ইলেকট্রন ট্রান্সফার হয়ে যায় তখন প্লাস মাইনাস হবে, সেই ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরকে আকর্ষণ করবে, সেটা আয়নিক বন্ডিং। একজন একটা দিল, আরেকজন একটা দিল, দুজনেরই হলো, সেটা কোভ্যালেন্ট বন্ডিং। দুজনেরই প্রয়োজন, কিন্তু একজনের কাছে একটিও ইলেকট্রন নেই, শুধু ফাঁকা অরবিটাল আছে, আর একজন একজোড়া দিল, সেটা হবে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট। আরেকটা মেটালিক বন্ড, সেটাও আমরা আলোচনা করেছি। এখন একটা নতুন জিনিস শুনছি, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। এইটা কি? সেটাতে আসার আগে আমরা আরেকটা জিনিস এখানে বলে নিই, সেটা হচ্ছে যে ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্স। এটা নিয়ে বিশদে কিন্তু আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আমরা পড়েছি যে বিভিন্ন ধরনের ইন্টারস্পিসিস অ্যাট্রাকশন আছে, যেগুলোর ভ্যালু কিন্তু কম, যাদের ফোর্স অফ অ্যাট্রাকশনের যে ম্যাগনিটিউড সেটা কম, বেশ কম কম্পেয়ার টু দ্য ফার্স্ট ফোর। আয়নিক, কোভ্যালেন্ট, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বা মেটালিক, এদের তুলনায় এটা অনেক কম। এটা আমরা যে চার ধরনের ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন আমরা পড়েছিলাম, সেগুলো কেমিক্যাল বন্ডিংয়ের যে প্লেলিস্ট, সেখানে ভিডিওতে পাওয়া যাবে। সেগুলো ছিল ডাইপোল ডাইপোল ইন্টারাকশন, আয়ন ডাইপোল ইন্টারাকশন, ডাইপোল ইনডিউসড ডাইপোল, আরেকটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল ইনডিউসড ডাইপোল বা লন্ডন ফোর্স। তো এই ফোর্সগুলো এর থেকে অনেক বেশি, এবং এর যে স্ট্রেংথ তার অ্যাপ্রক্সিমেট এবং অ্যাভারেজ ভ্যালু হচ্ছে অফ দ্য অর্ডার অফ 400 কিলোজুল পার মোল। আর ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন, এইটার স্ট্রেংথ হচ্ছে অফ দ্য অর্ডার অফ 4 কিলোজুল পার মোল। অর্থাৎ কেউ আছে যাদের এনার্জি হচ্ছে 1 কিলোজুল পার মোল, আবার কেউ আছে যাদের হচ্ছে 7 কিলোজুল পার মোল। এইটা কি নেওয়া হয়েছে? এটা হচ্ছে যেটা মোর প্রবাবেল, অ্যাভারেজ এবং অ্যাপ্রক্সিমেট ভ্যালু। এখানেও তাই কোনো বন্ড আছে যাদের স্ট্রেংথ হচ্ছে অলমোস্ট ইকুয়াল টু 1000 কিলোজুল পার মোল, 1000 কিলোজুল পার মোল। আবার এমন আছে যাদের 100 কিলোজুল পার মোল, কিন্তু এটা প্রবাবিলিটি বেশি এবং এটা অ্যাপ্রক্সিমেট অ্যান্ড অ্যাভারেজ। তাহলে যদি এর অ্যারাউন্ডে পাই, আমি একটা আইডিয়া পাবো যে বন্ডটা আন্ডার কনসিডারেশন বা যে অ্যাট্রাকশন ফোর্সটা আন্ডার কনসিডারেশন, দ্যাট ইজ উইক ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন। আর যদি এরকম বন্ড স্ট্রেংথ পাই আমি, তাহলে আমি বুঝতে পারবো যে আয়নিক, কোভ্যালেন্ট, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট এই জাতীয় বন্ধনের কথা কিন্তু বলা হচ্ছে। এইবার একটা বন্ড পেয়ে গেলাম, সেটা কি আমি আসছি, সেখানে তার বন্ড স্ট্রেংথ আমি দেখছি একটা নতুন ধরনের বন্ড পেলাম, নিউ টাইপ অফ বন্ড, যার বন্ড স্ট্রেংথ পাওয়া যাচ্ছে অফ দ্য অর্ডার অফ
40 কিলোজুল পার মোল। এটা 10 কিলোজুল হতে পারে, এটা 80 কিলোজুল হতে পারে, এটা 70 কিলোজুল হতে পারে, কিন্তু ইন মোস্ট কেসেস দেখা যাচ্ছে ভ্যালুটা এর অ্যারাউন্ডে, অর্থাৎ এটা 15 থেকে 60 অবধি ভ্যারি করতে পারে, 10 থেকে 70 অবধি ভ্যারি করতে পারে, কিন্তু ম্যাক্সিমাম কেসে এই ভ্যালুটা পাওয়া যাচ্ছে, এর অ্যারাউন্ডে পাওয়া যাচ্ছে। সো ইট ইজ অ্যাপ্রক্সিমেট অ্যান্ড অ্যাভারেজ ভ্যালু। তাহলে মোট 3 ধরনের আমি পেলাম ইন টার্মস অফ বন্ড স্ট্রেংথ। একটা অ্যারাউন্ড 4 কিলোজুল পার মোল, একটা 40 কিলোজুল পার মোল, আর একটা 400 কিলোজুল পার মোল। এইটার নাম জানা আছে, কোথায় কোথায় হয় সেটা জানা আছে, এইগুলোর নাম জানা আছে, কোথায় কোথায় হয় সেটা জানা আছে। এখন নতুন যেটা পেলাম সেটাকে কোনটাতে ফেলবো, এটাই ফেলবো না এটাই ফেলবো, সেটা জানার জন্য, সেটা বোঝার জন্য একটা ছোট্ট স্টাডি করে নিই যে এটা কার কাছে। তো তখনই একজন বলবে যে 4R 400, এটা যদি একটা স্কেল নিই তাহলে 40 হবে এর কাছে অবভিয়াসলি। তাহলে এটা কি আমি ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশনের ক্যাটেগরিতে ফেলে দেবো, যে এটা ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশনই কিন্তু একটু এক্সেপশনাল ইন টার্মস অফ স্ট্রেংথটা একটু বেশি। সেটা না করে একটু অন্যরকমভাবে ভাবা যাক যে হাউ মাচ টাইমস দিস নিউ বন্ড ইজ স্ট্রঙ্গার দ্যান দ্য ভ্যান ডার ওয়ালস ফোর্স। তাহলে দেখা যাচ্ছে যে এখান থেকে এখানে 10 টাইমস স্ট্রেংথটা ইনক্রিজ করেছে, অর্থাৎ ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশনের যে স্ট্রেংথ, ভ্যান ডার ওয়ালস বন্ডের যে স্ট্রেংথ, তার তুলনায় 10 টাইমস হচ্ছে যে নতুন বন্ধনটা পাওয়া গেল তার স্ট্রেংথ। আবার সেটাকে যদি আমি আবার 10 টাইমস মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু এইটা পাওয়া যাচ্ছে। অর্থাৎ ইন টার্মস অফ হাউ মাচ টাইমস দ্য স্ট্রেংথ ইজ মাল্টিপ্লাইড, তাতে কিন্তু এই নতুন ধরনের বন্ডটা মাঝামাঝি জায়গায় অবস্থান করছে। অর্থাৎ যদি সিম্পল আমি এদের নিউমেরিক্যাল ভ্যালুর মাঝখান নিই, তাহলে এটাকে যদি 0 ধরি, আমি 4টাকে প্রায় 0 ধরি, তাহলে 200 হবে, 200-এর কাছাকাছি হবে। কিন্তু ইন টার্মস অফ স্ট্রেংথ, হাউ মাচ স্ট্রঙ্গার দিস বন্ড ইজ উইথ রেসপেক্ট টু দিস ওয়ান, অর দিস বন্ড উইথ রেসপেক্ট টু দিস ওয়ান, এইভাবে যদি নিই তাহলে দেখা যাচ্ছে এই নতুন যেটা পাওয়া গেছে সেটা এর 10 গুণ বেশি আর এর 10 গুণ কম। অর্থাৎ ইন মাল্টিপল অফ স্ট্রেংথ ইট স্ট্যান্ডস মিডওয়ে বিটুইন দ্য ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন অ্যান্ড দ্য কোভ্যালেন্ট আয়নিক অর কোঅর্ডিনেট কোভ্যালেন্ট অ্যাট্রাকশনস। তাহলে এরকম যদি হয় তাহলে আমরা কিন্তু এটাকে কোনো ক্যাটেগরিতে ফেলতে পারবো না, যেহেতু এটার থেকে এটা 10 গুণ বেশি শক্তিশালী আর ওটার থেকে 10 গুণ কম, নিশ্চয়ই এটা একটা স্পেশাল টাইপ অফ বন্ড, এটা কোনো একটা দিকে কিন্তু অ্যালাইন্ড নয়, ইনক্লাইন্ড নয়। তাহলে নতুন ধরনের বন্ড এটাকে নামটাও নতুন ধরনের দিতে হবে, এটাকে কোনো ক্যাটেগরিতে আমরা ফেলবো না। তাহলে এই বন্ডগুলো কোনগুলোকে নিয়ে আলোচনা করা হচ্ছে, যাদের এনার্জি হচ্ছে অফ দ্য অর্ডার অফ 40 কিলোজুল পার মোল, সেটা দেখে নিই। একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সঙ্গে যখন হাইড্রোজেন অ্যাটম কানেক্টেড থাকে তখন এই বন্ড পেয়ারটা এদিকে শিফট হয়। এটা যে কোনো বন্ডেই সম্ভব যেখানেই ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে, কিন্তু হাইড্রোজেনের সঙ্গে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম লেগে থাকার একটা স্পেশাল ফিচার হচ্ছে যে হাইড্রোজেন অ্যাটমে সবচেয়ে কম সংখ্যক প্রোটন রয়েছে। হাইড্রোজেন ইজ দ্য এক্সাম্পল অফ দ্য সিম্পলেস্ট অ্যাটম অ্যান্ড ইট কন্টেন লিস্ট নাম্বার অফ protons.
So when we connect hydrogen atom with an electronegative element, that is the case where the bond pair gets shifted to a maximum possible distance. অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটাই শুধু ইম্পর্ট্যান্ট নয়, ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সঙ্গে আমি তাকে বন্ড করাচ্ছি যার কেন্দ্রে মাত্র একটি প্রোটন থাকবে। অর্থাৎ অক্সিজেন ডাকাতি করতে গেছে, যে ঘরে ডাকাতি করতে গেছে সেই ঘরে আটকাবার মতো লোক নেই। তাহলে একটা সবচেয়ে ভালো ডাকাতি কখন হবে? যখন যে ঘরে ডাকাতিটা পড়বে, যে ঘরে ডাকাতরা আসবে চুরি করতে, সেই ঘরে যদি কোনো বলিষ্ঠ লোক না থাকে যে বাধা দিতে পারে, সেখানে ডাকাতরা সহজে ডাকাতি করতে পারবে। সেই জন্য ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সঙ্গে হাইড্রোজেন অ্যাটমকে লাগানো হচ্ছে। এখানে ডেল মাইনাস হলো, এখানে ডেল প্লাস হলো। বন্ড পেয়ারটা পার্শিয়ালি শিফট করার জন্য পুরোপুরি চলে যাচ্ছে না, তাহলে তো এখানে প্লাস হবে, এখানে মাইনাস হয়ে যাবে। ইলেকট্রন ক্লাউডটা শিফট করলো ফ্রম দ্য মিডল পজিশন টুয়ার্ডস oxygen, towards the more electronegative atom, so that a partial positive charge is developed on hydrogen atom and a partial negative charge is developed on the electronegative atom. Here it is oxygen. এই ডেল প্লাস ডেল মাইনাসটা হাইড্রোজেন হলে ম্যাক্সিমাম হবে। হাইড্রোজেনের পরিবর্তে যদি কোনো অন্য কোনো এলিমেন্ট নেওয়া হয় তাহলে কিন্তু অতটা হবে না। কারণ তো বললাম যে এখানে এই যে টানছে, সেই টানতে দেওয়াকে যে বাধা দেবে সেইটা এখানে লিস্ট, বিকজ অফ দ্য লিস্ট নাম্বার অফ প্রোটনস প্রেজেন্ট ইন দিস অ্যাটম। বোঝা গেছে? তাহলে আমি বেস্ট ডেল প্লাস ডেল মাইনাস তৈরি করেছি, ওয়ান অফ দ্য বেস্ট। এর থেকেও ভালো একটা তৈরি করা যায়। কোনটা হবে? নিশ্চয়ই এর থেকে বড় ডাকাত নিতে হবে, সেটা একটাই আছে, সেটা হচ্ছে ফ্লুরিন। তাহলে এটা হচ্ছে সেকেন্ড বেস্ট পোলার বন্ড। এইবার যখন এখানে কিছু একটা আছে, আমি আর দিয়ে ডেজিগনেট করছি। এটা যদি এইচ হয় তাহলে এটা ওয়াটার মলিকিউল হবে, এটা যদি CH3 হয় তাহলে এটা মিথানল হবে। এরকম এখানেও একই রকম ঘটনা ঘটবে। তাহলে এই যে অ্যাট্রাকশনটা, সেটা তো আমরা আগে পড়েছি। এই অ্যাট্রাকশনটা তো আগে আমরা পড়েছি, এটা হচ্ছে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন। তাহলে একে আমি ভ্যান ডার ওয়ালস ক্যাটেগরিতে ফেলে দিতে পারি। কিন্তু যখন স্ট্রেংথ মাপতে যাচ্ছি এর, দেখা যাচ্ছে যে এটা শুধু ডাইপোল ডাইপোল বললে এটা ভুল হবে, এটা একটা স্পেশাল নাম দেওয়া উচিত। কারণ এটার এনার্জিটা কিন্তু ভ্যান ডার ওয়ালসের যে রেঞ্জ, সেই রেঞ্জের থেকে 10 টাইমস গ্রেটার, অলমোস্ট অ্যারাউন্ড 10 টাইমস গ্রেটার। অর্থাৎ এটা 40 কিলোজুল পার মোলের অ্যারাউন্ডে আসছে স্ট্রেংথটা যখন আমি এটাকে ভাঙতে যাচ্ছি। এখানে এই এইচের অবস্থাটা কীরকম? হাইড্রোজেনের একটা ইলেকট্রন ছিল, সে হিলিয়ামের বিন্যাস পাবার জন্য অক্সিজেনের সঙ্গে একটা এগ্রিমেন্ট করেছিল যে তুমি একটা রাখো, আমি একটা রাখছি, দুটো দুজনেরই হবে। কিন্তু বন্ডটা তৈরি হওয়ার ঠিক পরেই দেখা যাচ্ছে অক্সিজেন বন্ড পেয়ারটা নিয়ে নিজের দিকে চলে গেছে। তাহলে কি হবে? তাহলে হাইড্রোজেন পেতে এসেছিল হিলিয়ামের বিন্যাস, পেয়ে গেল কার বিন্যাস? কারোর বিন্যাসই পেল না, নিজেরটাও চলে গেল, কমপ্লিট যায়নি। কিন্তু এখন এর একটা লোন পেয়ারের প্রতি, একটা পেয়ার অফ ইলেকট্রনের প্রতি চাহিদা উৎপন্ন হচ্ছে। সেইটা হচ্ছে ঘটনা। হিলিয়ামের বিন্যাস পেতে এসেছিল, নিজের একটা ছিল, ভেবেছিল আরেকটা পেলেই হয়ে যাবে, কিন্তু সেইটাও চলে গেছে। নিজের যেটুকু ছিল সেটাও অক্সিজেন টেনে নিয়েছে, অক্সিজেনের নিজেরটা তো দেয়ইনি। ফলে এখন হাইড্রোজেনের যা অবস্থা, তাতে কোথাও একটা একজোড়া
ইলেকট্রন অর্থাৎ লোন পেয়ার পেলে কিন্তু ওর খুব সুবিধা হয়। সেদিক দিয়ে এই অক্সিজেনটা যেটা এরকমই একটা মলিকিউল পাশে রয়েছে, এই অক্সিজেনের কিন্তু দুটো লোন পেয়ার আছে। আমরা হাইব্রিডাইজেশনে দেখিয়েছি, আলোচনা করেছি এসব। হাইব্রিডাইজেশন কি হবে? sp3 হবে। এই লোন পেয়ারের সাথে ও কি করবে? বন্ড করবে। এই যে লোন পেয়ারটার প্রতি ওর তীব্র আকর্ষণ তৈরি হলো, সেই কারণে এই ডেল প্লাস এবং এই যে ডেল মাইনাস, এই আকর্ষণটা সাধারণ ডাইপোল আকর্ষণের থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে এবং তার স্ট্রেংথটাও সেজন্য অনেকটা বেশি। এবং যেহেতু হাইড্রোজেন অ্যাটম এখানে একটা ম্যান্ডেটরি পার্ট, এই ধরনের বন্ড জেনারেট করার জন্য ইলেকট্রোনেগেটিভ অ্যাটমটা আমি চেঞ্জ করতে পারি, কিন্তু হাইড্রোজেন অ্যাটমটা চেঞ্জ করা যাবে না, কারণ লিস্ট নাম্বার অফ প্রোটন ইজ নেসেসারি টু ক্রিয়েট সাচ সিচুয়েশন। সেই কারণে এটার নাম দেওয়া হলো হাইড্রোজেন বন্ড। তাহলে হাইড্রোজেন বন্ড is dipole interaction, but dipole interaction may not be hydrogen bond. তাহলে হাইড্রোজেন বন্ডটা অবশ্যই ডাইপোল ইন্টারাকশন, এটা একটা দ্বিমেরু, এটা একটা দ্বিমেরু, কিন্তু যে কোনো দ্বিমেরু আকর্ষণই কিন্তু হাইড্রোজেন বন্ড নয়। বোঝা গেল? তাহলে হাইড্রোজেন বন্ড আমি খুঁজবো কিভাবে? কোনো একটা সিস্টেমে দেখতে হবে যে হাইড্রোজেন অ্যাটম ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সঙ্গে কানেক্ট হয়ে আছে কিনা। ব্যাস, যদি থাকে তাহলে কিন্তু সেখানে হাইড্রোজেন বন্ড তৈরি হবে। এবার এই যে আমরা যে স্পেশাল নাম দিলাম, যদি দেখি যে এই বন্ধন তৈরি হওয়ার জন্য স্পেশাল কোনো পরিবর্তন প্রকৃতিতে আসছে না, তাহলে নামটা কিন্তু বেকার দেওয়া হলো। আমরা যখন একটা ল তৈরি করি, আমি তৈরি করতে পারিনি, কিন্তু যে সমস্ত বিশ্ববরেণ্য বিজ্ঞানীরা ল দেন, তারা কিন্তু প্রথমে সেই কোশ্চেনটাকে ডেভেলপ করেন যে দিস ল ইজ আ ডিমান্ড। একটা ডিমান্ড আছে, একটা কোশ্চেন আছে। সায়েন্স প্রথমে একটা কোশ্চেনকে অ্যারাইজ করবে, সেই কোশ্চেনের উত্তর দিতে গিয়ে ল আসবে। সেরকম প্রকৃতিতে কিছু যদি ঘটনা ঘটে যার এক্সপ্লানেশন একটা নতুন নাম না দিলে চলছিল না, যা যা বন্ধন জানি আমরা ইন্টারমলিকুলার, মানে দুটো স্পিসিসের মধ্যে ইন্টারস্পিসিস, যে ডাইপোল ইনডিউস ডাইপোল, আয়ন ডাইপোল, এই এক্সিস্টিং নামগুলো দিয়ে চলছিল না, স্পেশাল কিছু ফিচার পাওয়া যাচ্ছে, তখন নামকরণটা ভ্যালিড হবে। নামটা আমরা দিয়েছি, স্পেশাল জিনিস পেয়েছি বলে, এবং সেটা যে ভুল নয়, আমাদের নাম দেওয়াটা যে ব্যর্থ হয়নি, সেটা আমরা ওই ঘটনাগুলো দেখলেই বুঝতে পারবো যে এই স্পেশাল বন্ডের জন্য কিছু ঘটনা কিন্তু যেগুলো একটু মনে হচ্ছে অন্য ধরনের, সেগুলোকে এক্সপ্লেন করা যাচ্ছে। তাহলে হাইড্রোজেন বন্ড কি, কিভাবে এলো, এই জিনিসটা আমরা শিখে ফেললাম। এবার কিছু প্রবলেম করা যাক। 1 নম্বর, আমরা বোধহয় ছোটবেলাতে এই জিনিসটা শুনেছি যে H2O is a liquid but H2S is a gas at normal temperature. সাধারণত লেখা থাকে রুম টেম্পারেচার, কিন্তু এই কথাটা অ্যাভয়েড করাই ভালো। রুমটা কোথায় আছে? রুমটা যদি এভারেস্টে হয় তাহলে -40, রুমটা যদি সাহারায় হয় +60, রুমটা যদি এই বোলপুরে হয় তাহলে কত হবে? তাহলে গ্রীষ্মকালে +40, শীতকালে
+10। তাহলে রুম টেম্পারেচারটা একটু অন্য ধরনের কথাবার্তা, আমার ঠিক পছন্দ হয় না, তো এটাকে মডারেট টেম্পারেচার বা নর্মাল টেম্পারেচার বললে বেটার, বা মেনশনই করে দেবো। তাহলে H2O ইজ আ লিকুইড, অর্থাৎ জল তরল, H2O তরল, বাট H2S হাইড্রোজেন সালফাইড ইজ আ গ্যাস অ্যাট নর্মাল টেম্পারেচার, অর্থাৎ নিয়ার অ্যাবাউট 25 ডিগ্রি সেন্টিগ্রেড অর 27 ডিগ্রি সেন্টিগ্রেড, যে টেম্পারেচার আমরা কমফোর্ট ফিল করি সেই টেম্পারেচারে H2S গ্যাস হয়ে থাকে, H2O লিকুইড হয়ে থাকে। এর কারণ হচ্ছে তাহলে জলের মধ্যে কি হচ্ছে, এরকম একটা লম্বা নেটওয়ার্ক তৈরি হচ্ছে, যে নেটওয়ার্কটার জন্য নর্মাল টেম্পারেচার এদেরকে ভেঙে ফেলতে পারছে না। এই ইন্টারমলিকুলার যে অ্যাট্রাকশন অর্থাৎ আন্তরাণবিক আকর্ষণ বল, তাকে কিন্তু নর্মাল টেম্পারেচার ব্রেক করে দিতে পারছে না। এটা সাফিসিয়েন্টলি স্ট্রং, দিজ intermolecular forces are sufficiently strong so that at normal temperature these will not break। তাহলে এগুলো যদি না ভাঙে তাহলে এই মলিকিউলটা ভেপারে আসবে কেমন করে? ভেপারে তো এই পুরো চেনটা যাবে না, ভেপার ডিসক্রিট মলিকিউল দিয়ে তৈরি, একটা তাদের মধ্যে খুব উইক ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন কাজ করবে, ভীষণ উইক। এই ধরনের চেনের কোনো প্রশ্নই সেখানে আসবে না, কারণ এই চেন তৈরি হয়ে গেলেই সেটা লিকুইড হয়ে যাবে। শর্ট রেঞ্জ অ্যাট্রাকশন ফোর্স হলে সেটা লিকুইড, লং রেঞ্জ অ্যাট্রাকশন ফোর্স হলে সেটা সলিড, আর যদি কোনো ধরনের রেঞ্জ না থাকে দেন ইট ইজ গ্যাসিয়াস। তাহলে গ্যাসে কি হবে, ডিসক্রিট মলিকিউল থাকতে হবে। তাহলে এই বন্ধনটা ভাঙলো, এ ফ্রি হলো, তবেই সেখানে আমি এটাকে ভেপার হিসেবে তখনই পাবো। তাহলে নর্মাল টেম্পারেচারে কি হচ্ছে, এই চেনটা বিলং করছে এবং এটা স্ট্রংলি বন্ডেড, দিস ইজ হাইড্রোজেন বন্ড, তাই H2O লিকুইড অ্যাট নর্মাল টেম্পারেচার। কিন্তু সালফারের ক্ষেত্রে কি হচ্ছে, সালফার খুব বেশি ইলেকট্রোনেগেটিভ নয়, সেখানে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সঙ্গে হাইড্রোজেন অ্যাটম রয়েছে। এখানে কি হলো, এখানে বাড়িতে যে রয়েছে তারা খুব দুর্বল, কিন্তু ডাকাত যে এসেছে সেও দুর্বল, ফলে চুরিটা হলো না, ভালো হলো না। তাহলে সালফার ইজ আ ভেরি লেস ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, সেই কারণে H2S এর ক্ষেত্রে এই ডেল মাইনাসটা এই ডেল প্লাসটা খুব ভালো হয় না, তার ফলে এদের মধ্যে আকর্ষণটা খুব তীব্র নয়, এদের মধ্যে উইক ডাইপোল ইন্টারাকশন কাজ করে। এটাও ডাইপোল কিন্তু এটা স্ট্রং ডাইপোল এবং এটা হাইড্রোজেন বন্ড, ফলে নর্মাল যে টেম্পারেচার থাকে সেই টেম্পারেচারের যে থার্মাল অ্যাজিটেশন, অর্থাৎ টেম্পারেচার মানেই হচ্ছে র্যান্ডমনেস অফ দ্য মলিকিউলস। টেম্পারেচার মানে তো এনার্জি থাকবে, মলিকুলার এনার্জির ডিস্ট্রিবিউশনটাকে টেম্পারেচার বলা হয়, আমি পরে আসবো। তো এনার্জির ডিস্ট্রিবিউশন, সেই এনার্জিটা দিয়েও করবে কি, ও ছুটবে, ঘুরবে, দৌড়াবে, ভাইব্রেট করবে, রোটেট করবে। তাহলে ট্রান্সলেশনাল, রোটেশনাল আর ভাইব্রেশনাল, এই তিনটে মোশন এক্সিকিউট করবে ও এনার্জির সাহায্যে, সেটাকে থার্মাল অ্যাজিটেশন বলা হচ্ছে। সেই অ্যাজিটেশনটা সাফিসিয়েন্ট টু ব্রেক দিস উইক ইন্টারমলিকুলার ফোর্সেস, এটাকে খুব সহজেই ভেঙে ফেলতে পারবে, ফলে এ কী হবে, এ গ্যাস হয়ে থাকবে নর্মাল টেম্পারেচারে, আর এ লিকুইড হয়ে থাকবে। এবার যদি আমি টেম্পারেচারটাকে নর্মাল না রেখে, মডারেট না রেখে আমি নিয়ে চলে যাই 100 ডিগ্রি সেন্টিগ্রেডে, মেনটেনিং 1 atm প্রেশার, হোয়াট উইল হ্যাপেন, তখন এই জলটা দেখা যাবে ভেপারে কনভার্ট হয়ে গেছে। অর্থাৎ 100 ডিগ্রি সেন্টিগ্রেড যে টেম্পারেচারটা, সেখানে যে থার্মাল অ্যাজিটেশন তৈরি হবে তাতে এই বন্ডগুলো ভেঙে যাবে এবং তখন এরা ডিসক্রিট হয়ে যাবে, দেন ইট উইল বি কনভার্টেড টু H2O ভেপার। সো অ্যাবাভ 100 ডিগ্রি সেন্টিগ্রেড or at 100 degree centigrade, H2O is not a liquid, it is a gas. Normal temperature H2S is a gas, কিন্তু একে যদি ঠান্ডা করা হয় তখন এর মধ্যে এই ধরনের অ্যাট্রাকশন
শর্ট রেঞ্জ অ্যাট্রাকশন ডেভেলপ করবে, কিন্তু সেটা হাইড্রোজেন বন্ড নয়, দিয়ে শর্ট রেঞ্জ অ্যাট্রাকশন তৈরি হলেই সেটা লিকুইডে কনভার্ট হবে। অর্থাৎ এও লিকুইড হতে পারে, এ গ্যাস হতে পারে, কিন্তু যে টেম্পারেচারের কথা বলা হচ্ছে মডারেট টেম্পারেচার 20, 25, 27, 30, এই টেম্পারেচারে যা থার্মাল এনার্জি সিস্টেমে থাকে, যা মলিকুলের যা থার্মাল এনার্জি থাকে, তাতে এই বন্ড ভেঙে দেওয়া খুব সহজে হয়ে যায়, বন্ডগুলো তাড়াতাড়ি ভেঙে যায় এবং এরা গ্যাসে কনভার্ট হয়ে যায়, কিন্তু এই বন্ড সেই টেম্পারেচারে ভাঙে না, ফলে এটা লিকুইডে থাকে। ক্লিয়ার? অসংখ্য প্রবলেম এই হাইড্রোজেন বন্ডিং দিয়ে এক্সপ্লেন করা যায়, আমরা তার মধ্যে 3-4টে নিয়ে আলোচনা করব, বইয়ে আরও পাওয়া যাবে, আর আছে আসলে বহু। ঠিক আছে, তো শুধু এই আমি যেগুলো করিয়ে দিচ্ছি সেগুলো করলেই হবে না, টেক্সট বুক থেকে পড়তে হবে এবং সবগুলো পড়লে ওভারঅল একটা ধারণা আসবে হাইড্রোজেন বন্ডিং সম্পর্কে। 2 নম্বর প্রবলেম, আমরা তো অ্যাসিড এই ব্যাপারটা বুঝেছি, কিছুদিন আগেই একটা ভিডিও দিয়েছিলাম, তাতে HClO4 ওই যে অক্সিক্লোরো অ্যাসিডগুলোর অ্যাসিডিটির অর্ডারটা আমরা বের করেছিলাম। তো আজকে সেরকমই একটা প্রবলেম করা যাক। অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড is more acidic than para-hydroxybenzoic acid. Explain. Ortho-hydroxybenzoic acid is more acidic than para-hydroxybenzoic acid. এটাকে ব্যাখ্যা দিতে হবে। এভাবেও আসতে পারে যে which one between ortho-hydroxybenzoic acid and para-hydroxybenzoic acid is more acidic. ওই ভিডিওটাতে ওই HClO4 এর অ্যাসিডিটি এক্সপ্লেন করবার সময় আমি বলেছিলাম যে যখনই অ্যাসিডিটি অর্ডার জানতে চাইবে এটা কেন বেশি ওটার তুলনায়, তখন প্রথমে আমি যেটা করব H+টাকে ছাড়িয়ে দেবো। সেই ভিডিওটা দেখবি তাহলে মনে পড়বে। H+টা ছাড়িয়ে দিলে আমি কী পাবো? তার কনজুগেট বেস পাবো। সেই যে কনজুগেট বেসগুলো পেলাম, অনুবন্ধী ক্ষারগুলো পেলাম, তাদের মধ্যে যেটা বেশি সুস্থিত হবে, যেটা বেশি স্টেবল হবে, সেইটার ক্ষেত্রে মলিকুলটা মানে রিভার্সেবল রিয়াকশন হয়, ওটা রিভার্সেবল রিয়াকশনটা আরও ফরওয়ার্ডে যাবে, অর্থাৎ আরও বেশি করে বিয়োজন হবে। মোর দ্য স্টেবিলিটি অফ দ্য কনজুগেট বেস, মোর উইল বি দ্য ফরওয়ার্ড রিয়াকশন, মোর উইল বি দ্য ডিসোসিয়েশন, and hence more will be the number of H+ ions that will be available from the system, and more will be the acidity. অর্থাৎ আম্লিকতা তারই বেশি হবে যার অনুবন্ধী ক্ষারটা সুস্থিত হবে। তাহলে প্রথমেই H+টা ছাড়িয়ে দেব। তাহলে এইটা হচ্ছে এটা হচ্ছে বেনজিন, এটা যদি না থাকে। আচ্ছা, এটা যদি না থাকে তাহলে ওটার নাম হচ্ছে ফেনল C6H5OH। এটা যদি না থাকে তার নাম হচ্ছে বেনজুইক অ্যাসিড। যখন দুটো একসঙ্গে থাকবে, অর্থাৎ এটা বেনজুইক অ্যাসিড, তার অর্থ পজিশনে হাইড্রক্সি, তখন এর নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড বা অর্থো হাইড্রক্সি বেনজুইক অ্যাসিড। আরেকটা হচ্ছে প্যারা, অর্থাৎ OH-টা এবং COH-টা একে অপরের প্যারাতে থাকবে। তাহলে এইটা বেনজুইক অ্যাসিডের যে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ সেটা প্রেফারেন্স পায়। তাহলে এটা হচ্ছে যে বেনজুইক অ্যাসিডের প্যারাতে হাইড্রক্সি গ্রুপ আছে, এটা বেনজুইক অ্যাসিডের অর্থতে হাইড্রক্সি গ্রুপ আছে।
এটা ওপরে রাখলেও হতো, এটা ওইচটা নিচে রাখলেও হতো, অসুবিধা নেই। এবার প্রত্যেকের কি করব, এইচ প্লাসটাকে ছাড়াবো। এবার আমি কিন্তু এখানেই ছাড়িয়ে দিচ্ছি, তোদের কিন্তু এটা করা যাবে না, তোদেরকে এরকম রিভার্সেবল সাইন দিতে হবে। এটা ব্যাকওয়ার্ড অ্যারো, এটা ফরওয়ার্ড অ্যারো, ঠিক আছে? এরকম উভমুখী চিহ্ন দিতে হবে, দিয়ে নিচে ওটা আঁকতে হবে। আমি যেটা এখানেই করে দেবো সেটা তোদেরকে নিচে আঁকতে হবে, ঠিক আছে? এইচ প্লাসটা ছাড়িয়ে দিলাম, তাহলে এখানে হবে মাইনাস, এখানেও এইচ প্লাসটা ছাড়িয়ে দেবো, এখানে হবে মাইনাস। এবার ফেনলের এই যে ওইচটা, এটাও কিন্তু অ্যাসিডিক, এটা আমি পড়াবো কিছুদিনের মধ্যেই। এটাও অ্যাসিডিক, কিন্তু এইটা স্ট্রঙ্গার অ্যাসিড দেন ফেনলিক ওইচ। তাহলে যেটা স্ট্রঙ্গার সেই এইচ প্লাস ছাড়বে, উইকারটা ছাড়বে না। সেই কারণে এর এইচটাকে আমি ছাড়াইনি, এরটা ছাড়িয়েছি। আসলে দুজনেই উইক, কিন্তু এ হচ্ছে কানা, এ হচ্ছে ঝাপসা। কানার মধ্যে ঝাপসা এটা, তাহলে এ ছাড়বে, ও ছাড়বে না। তাহলে এটারও এইচ প্লাস ছাড়িয়ে দিলাম ওই রিভার্সেবল চিহ্ন দিয়ে, প্লাস এইচ প্লাস লিখবো, ওটারও তাই করব। আমি যেটা দেখিয়েছিলাম সেই মেথডে এইচ প্লাসটাকে ছাড়াতে হবে। এইচ এ প্লাস H2O, অর্থাৎ এখানে এ কোনটা, এই যে এইচটা ছাড়ালাম এটা বাদ দিয়ে বাকিটা পুরোটাই এ। রিভার্সেবল এ মাইনাস প্লাস H3O প্লাস, অর্থাৎ আমি এইটার পরিবর্তে ডাইরেক্ট এটা লিখছি, এইটা লিখিনি, ঠিক আছে? এইবার এই মাইনাসটা এখানে প্লেস করবে, পাই বন্ড খুলবে, পাই বন্ড ফেরত আসবে, মাইনাসটা ফেরত আসবে, আবার এটা খুলবে। এগুলো যেহেতু আমি আগে দেখিয়েছি তাই আর দেখাচ্ছি না। তাহলে মাইনাস এখানে এলো, পাই বন্ড হলো, এই পাই বন্ডটা খুলে মাইনাস হলো, মাইনাস ফেরত এলো, এই পাই বন্ডটা খুললো, আবার মাইনাস হলো, এরকম চলতেই থাকবে। ফলে আমরা কি পাবো, আমরা রেজোন্যান্স হাইব্রিড পাবো। ঠিক আছে, এখানেও তাই পাবো। এবার মাইনাসটা তো দু জায়গায় ঘুরে বেড়াচ্ছে, তাহলে এক একজন পাবে কত, পার্শিয়াল নেগেটিভ চার্জ হবে, যেখানে ডেল মাইনাসটা হবে কমপ্লিট মাইনাস বাই 2, আর একটা পাই বন্ড দুটো বন্ডে ঘুরে বেড়াচ্ছে, তাহলে বন্ড অর্ডার 1 হবে। প্রতি বন্ড পিছু বন্ড অর্ডার কত, 1 হবে, কারণ সিগমাটা তো থাকছেই, প্লাস একটা পাই বন্ড দুটো বন্ডে ঘুরে বেড়াচ্ছে, সো বন্ড অর্ডার উইল বি 1.5। দুটো রেজোন্যান্স স্ট্রাকচার একদম ইকুইভ্যালেন্ট, এদেরকে ক্যানোনিক্যাল রেজোন্যান্স স্ট্রাকচার বলে। তাহলে যে হাইব্রিডটা তৈরি হবে তাতে একটা পাই বন্ড দুজনেই ইকুয়ালি এনজয় করবে, সো ইচ ওয়ান উইল গেট হাফ ফ্রম দ্য পাই বন্ড অ্যান্ড ওয়ান সিগমা বন্ড ইজ প্রেজেন্ট এভরিওয়্যার, সো ইট উইল বি 1 + হাফ 1.5। তো যাই হোক, এখানে যেটা হলো, এই দুটো কাছাকাছি রয়েছে, দে আর ইন ক্লোজ, দে আর ইন প্রক্সিমিটি টু ইচ আদার, ফলে এরা কিন্তু একটা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং তৈরি করলো। এটা কি বললাম, ইন্ট্রা, বাংলায় হচ্ছে অন্ত, ইন্ট্রামলিকুলার এইচ বন্ড, অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। বাঘে বাঘে মারপিট, মানুষে মানুষে মারপিট, সিংহে সিংহে মারপিট, ইন্ট্রা স্পিসিস, বায়োলজিতে পড়েছিস তোরা। নিজের মধ্যেই তৈরি করলো। কোনো একটা মলিকিউলে যদি দুটো আর্ম থাকে, আর্ম বাহু, তারা যদি একটা সল্ট ইন্টারাকশনের মাধ্যমে অ্যাডিশনাল একটা বন্ড তৈরি করে, দিয়ে একটা রিং তৈরি করতে পারে, তখন তাকে বলা হয় চিলেট রিং। এটা একটা বাহু ছিল COOH, H প্লাস ছেড়ে হয়েছে COO মাইনাস। এটা আরেকটা বাহু ছিল OH,
এই দুটো মিলিয়ে কি করেছে, একটা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড তৈরি করেছে, ফলে একটা রিং তৈরি হলো। যেহেতু এটা সাফিসিয়েন্টলি স্ট্রং, এটা কিন্তু খুলে যাবে না চট করে। এবং আরও একটা বিষয় হচ্ছে যেটা 6 মেম্বার্ড চিলেট রিং। 6 মেম্বার্ড হলে কেন স্টেবল হয় সেটা আমি নেক্সট ভিডিওতে বলে দেবো, বা 2-3টে ভিডিও পরে বলে দেবো। 6 মেম্বার্ড চিলেট রিং, যদি চিলেট রিং 4 মেম্বার্ড হয় বা 3 মেম্বার্ড হয় বা 8 মেম্বার্ড হয়, তার তুলনায় 6 মেম্বার্ড রিং স্টেবল হয়। এটা আমরা অর্গানিকে পড়ব, আমি দেখি যদি পারি কয়েকটা ভিডিও পরেই বলে দেবো। তাহলে এখানে তৈরি করছে কি বললাম ভাষাটা, 6 মেম্বার্ড চিলেট রিং, 6 সদস্যের চিলেট বলয়। চিলেট কথাটা কেন বলা হচ্ছে? চিলেট কথাটা বলা হচ্ছে কারণ দুটো বাহু, সেই দুটো বাহু মিলে হাইড্রোজেন বন্ড তৈরি করেছে। ঠিক আছে, এখানে কিন্তু সেই সুযোগ নেই কারণ এরা রেঞ্জের বাইরে। এখানে এরকম ইন্ট্রামলিকুলার এইচ বন্ডিং সম্ভব নয়, ফলে এ যেটা করবে, এ পাশের মলিকুলের সাথে করবে, অন্য একটা মলিকুলের সাথে করবে, অর্থাৎ সেখানে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হবে বা আন্তর আণবিক তৈরি হবে। এখানে তৈরি হয়েছে অন্ত আণবিক, নিজের মধ্যেই, এখানে দুটো মলিকুলের মধ্যে হবে। তাহলে এই যে ইন্ট্রামলিকুলার এইচ বন্ডিংটা তৈরি হলো, তার জন্য এই ডেল মাইনাসটা স্টেবিলিটি পেল। এবং এই এইচ যেহেতু, যেটা আগে বলছিলাম যে এর দুটো ইলেকট্রন প্রয়োজন, কিন্তু অক্সিজেন দুটোকেই নিজের দিকে টেনে নিচ্ছে, তাই ও চাইবে গোটা মাইনাসটা এখানে থাকুক। অর্থাৎ এখানে যে ডেল মাইনাসটা তৈরি হয়েছে সেখানে ডেনসিটি খানিকটা কমিয়ে দিয়ে ও এখানটায় বাড়াবে এবং এই হাইড্রোজেন অ্যাটমটা হাইড্রোজেন বন্ডিংয়ের মাধ্যমে এই মাইনাসটাকে স্টেবিলিটি দেবে। অর্থাৎ কনজুগেট বেস কার বেশি স্টেবল? স্টেবিলিটি of conjugate base অনুবন্ধী ক্ষারের স্থায়িত্ব কার বেশি? এইটা বেশি দেন এটা। অর্থাৎ এই যে মাইনাসটা, অর্থাৎ এ মাইনাস, এটা বেশি সুস্থিত হলো। এটা যদি বেশি স্টেবল হয় তাহলে এটা বেশি ওই দিকে যাবে, কারণ এইচ প্লাসটা হাইলি স্টেবল ইন ওয়াটার। যত এটা স্টেবল হবে তত এটা এদিকে যাবে, যত এটা আনস্টেবল হবে তত এটা এদিকে চলে আসবে। তাহলে এই দুটোর মধ্যে এটা যদি বেশি স্টেবল হয় তাহলে এটার ফরওয়ার্ড রিয়াকশনটা বেশি হবে। ফরওয়ার্ড রিয়াকশন বেশি মানে বেশি এইচ প্লাস পাবো, সো ইট উইল এক্সিবিট গ্রেটার অ্যাসিডিটি। সো স্টেবিলিটি অফ কনজুগেট বেস অ্যান্ড হেন্স অ্যাসিডিটি, আম্লিকতা কি হবে? অর্থ গ্রেটার দ্যান প্যারা। অর্থ গ্রেটার দ্যান প্যারা। অর্থ হাইড্রক্সি বেঞ্জুইক অ্যাসিড উইল বি মোর অ্যাসিডিক দ্যান প্যারা হাইড্রক্সি বেঞ্জুইক অ্যাসিড। তাহলে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিংয়ের মাধ্যমে এই ঘটনাটা এক্সপ্লেনড হলো। ঠিক আছে, আচ্ছা, পরের প্রবলেমে যাওয়ার আগে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি। এটা হচ্ছে 2,6 dihydroxy benzoic acid is 800 times more acidic than benzoic acid. Explain. dihydroxy benzoic acid is 800 times more acidic than benzoic acid. এবার এইটা হচ্ছে বেঞ্জুইক অ্যাসিডের স্ট্রাকচার। এটার যে অ্যাসিডিটি সেটা হচ্ছে অলমোস্ট ইকুয়াল টু 2
800 টাইমস ইন টার্মস অফ অ্যাসিডিটি। কোনটা এর থেকে বেশি? 2,6-ডাইহাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড। এইটা প্রেফারেন্স পাবে COOH-টা, আমি আগেই বললাম। তাহলে এটা যে কার্বনে লেগে আছে সেটা হবে 1 নাম্বার কার্বন, 1 নাম্বার। তাহলে এটা 2 হবে, এটা 3, এটা 4, এটা 5, 6। পরীক্ষায় লেখার দরকার নেই। তাহলে 2 নম্বরে একটা OH আছে 2,6-ডাইহাইড্রক্সি, আর 6-এ একটা আছে, এইটা বোঝাচ্ছে 2,6-ডাইহাইড্রক্সি। ডাই মানে দুটো আছে, কি আছে? হাইড্রক্সি আছে, OH OH কোথায় কোথায় আছে? 2-এ আছে আর 6-এ আছে, অর্থাৎ অর্থ আর অর্থ প্রাইমে আছে। এটা অর্থ, এটা মেটা, এটা প্যারা, এটা মেটা প্রাইম, এটা অর্থ প্রাইম, এই পজিশনগুলোতে আছে। এবার এই 1 2 3 4 এটা লেখার দরকার নেই পরীক্ষায়। আরেকটা জিনিস বলে রাখি, অনেকে কি করে OH এইভাবে লিখতে অভ্যস্ত, তো যখন এই ছবিটা আঁকে তখনও এখানে কি করে দেয়? OH লিখে দেয়। অনেক এটা করে, বুড়ো বয়স অবধি করে। কিন্তু খেয়াল রাখতে হবে যে ভ্যালেন্সি অফ অক্সিজেন ইজ 2, হোয়েদার ভ্যালেন্সি অফ হাইড্রোজেন ইজ 1। তাহলে এখানে লাগিয়ে দিচ্ছি মানে কি? হাইড্রোজেনটা কার্বন আর অক্সিজেনের মাঝে আছে, তাহলে হাইড্রোজেনের ভ্যালেন্সি 2 হয়ে গেল, আর অক্সিজেনটা টার্মিনাল পজিশনে আছে, অর্থাৎ অক্সিজেনের ভ্যালেন্সি 1 হয়ে গেল। তাহলে এটা ভুল হচ্ছে, এটা আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে ওটাকে আমি কি করব? কার্বনের সাথে কানেক্ট করব, আর এই পাশে হাইড্রোজেনটা দেব। তাহলে এই 2,6-ডাইহাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিডের অ্যাসিডিটি বেঞ্জোইক অ্যাসিডের তুলনায়, সিম্পল বেঞ্জোইক অ্যাসিডের তুলনায় 800 টাইমস গ্রেটার। এটা বেশি, এটা কম। এটার অ্যাসিডিটিকে 800 দিয়ে গুণ করলে এটার কাছাকাছি যায়। এটা কেন সেটা বলতে হবে। এবার এই হোমওয়ার্কটা কমেন্ট সেকশনে লেখাটা মুশকিল, কারণ এটা তো আমি যেভাবে দেখাচ্ছিলাম, যেহেতু অ্যাসিডিটির প্রশ্ন, কনজুগেট বেস আঁকতে হবে। প্রথমে এটা আঁকতে হবে, তারপর প্লাস H2O দিতে হবে, রিভার্সেবল দিয়ে এর কনজুগেট বেস আঁকতে হবে, প্লাস H3O+ দিতে হবে। এইভাবেই কিন্তু করতে হবে। আমি যেটা আগেরটা দেখালাম সেটাতে কিন্তু স্টেপ জাম্প করেছি, এইভাবে পরীক্ষা লিখলে হবে না। তারপর এটাকেও কি করতে হবে? প্লাস H2O রিভার্সেবল বেঞ্জয়েট অর্থাৎ CO- প্লাস H3O+ লিখতে হবে। তারপর এই কনজুগেট বেস দুটোকে আলাদা আলাদা করে ধরে এক্সপ্লানেশন দিতে হবে। তারপর দেখতে হবে কোনটা বেশি স্টেবল। যেটা বেশি স্টেবল হবে তার অ্যাসিডিটি বেশি হবে, এবং যদি খুব বেশি স্টেবল হয়, আগের যে প্রবলেমটা করেছি তার তুলনায় খুব যদি স্টেবিলিটিটা যদি অত্যন্ত বেশি মানের হয়, তখন কি হবে? তখন অ্যাসিডিটিটাও অত্যন্ত বেশি হবে। তাহলে 800 গুণ কেন সেটা আমি বলতে পারবো না, আমার পক্ষে বলা সম্ভব নয়, সেটা এক্সপেরিমেন্ট করে বের করতে হবে। কিন্তু আমাকে এটা দেখাতে হবে যে নর্মাল যে প্রবলেম যেটা আগেরটা করলাম, যে অর্থ হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিডের তুলনায় এটা আরও বেশি হয়ে যাচ্ছে, অনেক বেশি হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে এই, সেটা বলতে হবে। ঠিক আছে? 800 গুণই কেন সেটা জানতে চাওয়া হয়নি, এটা প্রশ্ন পড়ে বুঝতে হবে। ঠিক, এটা তাহলে হ্যাঁ, যেটা বলছিলাম যে এই স্ট্রাকচারগুলো তো কমেন্ট সেকশনে লেখাটা অসুবিধা, তো এটা একটা A4 পেপারে সুন্দর করে লিখবি, লেখার পর নিজের নাম লিখবি, নাম লিখে সেটা সুন্দর করে স্ক্যান করবি, PDF বানাবি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবি, অর্থাৎ ওই কালো যেন না হয়, ঠিক আছে, দিয়ে গুগল ড্রাইভে আপলোড করবি। সেই লিঙ্কটা কমেন্ট সেকশনে শেয়ার করে দিবি, নিয়ে বলবি এটা আমি হোমওয়ার্কটা করেছি। আর কি করবি? ওই লিঙ্ক শেয়ারিং অপশানটা অন করে রাখবি, না হলে আমি দেখতে পাবো না, আমি চেক করে অ্যান্সার দেবো। ঠিক আছে? যেগুলো ওখানে লেখা যাবে, এখানে তো উত্তর দেওয়ার কিছু নেই, উত্তরটা দেওয়াই আছে, এক্সপ্লানেশনটা দিতে হবে, তাই সেই এক্সপ্লানেশনটা স্ট্রাকচার না আঁকলে হবে না, সেজন্য আমি এই পদ্ধতিটা বললাম। সব ক্ষেত্রে ওটা করার দরকার নেই, যেখানে আঁকা সম্ভব হবে না সেখানে এই ধরনের প্রসিডিওর অ্যাডপ্ট করতে হবে। নেক্সট হচ্ছে আমরা দুটো প্রবলেম করলাম, একটা হোমওয়ার্ক দিলাম। 3 নম্বর প্রবলেম, যে আচ্ছা molecular weight of acetic acid
is found to be 120 in gaseous state upon experiment. Why? অর্থাৎ যখন এক্সপেরিমেন্ট করছি অ্যাসিটিক অ্যাসিডকে নিয়ে গ্যাসিয়াস স্টেটে, কিছু এক্সপেরিমেন্ট আছে যেগুলো দিয়ে মলিকুলার ওয়েট বের করা যায়। আমরা দেখাবো কোলিগেটিভ প্রপার্টির সাহায্যে মলিকুলার ওয়েট বের করা যায়, আরও অন্যান্য পদ্ধতি আছে যার সাহায্যে মলিকুলার ওয়েট বের করা যায়। তো সেটা যখন করছি তখন অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে 120 বেরোচ্ছে, সেটা এক্সপ্লানেশন দিতে বলেছে। তাহলে আমরা এখনো কিন্তু প্রশ্নটাই বুঝতে পারিনি। তাহলে লেট আস ফার্স্ট ক্যালকুলেট দ্য molecular weight of acetic acid. Molecular weight, m, অ্যাসিটিক অ্যাসিডের আরেকটা নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। কত হবে? কার্বন আছে দুটো, তাহলে 2 × 12, হাইড্রোজেন আছে 4টে, তাহলে 4 × 1, অক্সিজেন আছে দুটো, 2 × 16, তাহলে 24, 4, 32। কত হলো? এটা 24, 4, 28 আর 32, ইট উইল বি 60। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের মলিকুলার ওয়েট হচ্ছে কিন্তু 60। এইবার বোঝা গেল যে কেন প্রশ্নটা করেছে। তাহলে ওর মলিকুলার ওয়েট 60, কিন্তু যখন এক্সপেরিমেন্ট করছি 120 বেরিয়ে যাচ্ছে। হোয়াই? এর উত্তর হচ্ছে, আচ্ছা পরীক্ষায় যদি এরকম প্রশ্ন আসে আর ধর তোর জানা নেই, তখন একটা কাজ করবি, বুদ্ধি খাটাতে হবে এসব ক্ষেত্রে। যেহেতু 60কে 2 দিয়ে গুণ করলে 120 হয়, তোকে একটা বুদ্ধি খাটিয়ে বলতে হবে যে ইন গ্যাসিয়াস স্টেট অ্যাসিটিক অ্যাসিড রিমেন অ্যাজ আ ডাইমার। কারণ যদি দুটো ইউনিট লেগে গিয়ে, দুটো মোনোমার লেগে গিয়ে একটা ডাইমার হয়ে যায়, দুটো মলিকিউল জুড়ে গিয়ে যদি একটা ইউনিট হয়ে যায়, তাহলে তবেই তো 60 + 60 120 হওয়া সম্ভব। এগুলো কিন্তু বুদ্ধি খাটিয়ে বের করে দিয়ে আসতে হয়, ছেড়ে আসতে নেই। আবার ছেড়ে আসতে নেই বলে যা খুশি উল্টোপাল্টা লিখে দিয়ে আসবো, সেটা করলেও আবার টিচার রেগে যাবে। তাহলে এখানে কি বলবো? ইন গ্যাসিয়াস স্টেট অ্যাসিটিক অ্যাসিড exists but remain in the form of dimer. ডাইমার কিভাবে থাকে? এমনি এমনি কি থাকে? থ্রু establishments of intermolecular H bond, অর্থাৎ আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে এরা কি থাকে? ডাইমার হয়ে থাকে। আগেরটা কি শেখালাম? ইন্ট্রা, অন্তঃ, নিজের মধ্যে। এটা কিন্তু দুটো মলিকুলের মধ্যে। তাহলে সেই ছবিটা কেমন? এটা একটা অ্যাসিডিক অ্যাসিড, CH3 সিঙ্গেল বন্ড C, ডাবল বন্ড O, সিঙ্গেল বন্ড O, সিঙ্গেল বন্ড H, এই দুটোই ডেল মাইনাস হবে, এটা ডেল প্লাস হবে, এখানে ডেল প্লাস হবে। আবার এটা একটা কি? CH3 সিঙ্গেল বন্ড C, এখানে ডেল মাইনাস, এখানে ডেল মাইনাস, এখানে ডেল প্লাস। তাহলে CH3 সিঙ্গেল বন্ড C, ডাবল বন্ড O, সিঙ্গেল বন্ড O, সিঙ্গেল বন্ড H, দুটো ইউনিট। এই যে দুটো আর্ম মুখোমুখি হলো, এখানে একটা কি হচ্ছে? এখানে লোন পেয়ার আছে, এর সাথে একটা হাইড্রোজেন বন্ডিং করলো, এর সাথে একটা হাইড্রোজেন বন্ডিং করলো। দুটো স্ট্রং হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য এই দুটো মোনোমার ডাইমার হয়ে থেকে যাবে। একটা চিলেট রিং গঠন করেছে এখানে, তার জন্য এটা স্টেবল। সেই জন্য গ্যাসিয়াস স্টেটে এইভাবে থাকে বলে ওর মলিকুলার ওয়েটটা ওভারঅলটা পাওয়া যায়, একজনেরটা পাওয়া যায় না। হেন্স মলিকুলার ওয়েট
এবার এই মলিকুলার এই ডাইমারটা মলিকুলার ওয়েট কী হবে? মলিকুলার ওয়েট অফ ডাইমার উইল বি 60 × 2 = 120। সেই জন্য আমরা এটা পাই। এটা লিখে দিয়ে আসতে হবে, যেহেতু এটা ডাইমার ফর্মে থাকে তাই ডাইমারের মলিকুলার ওয়েটটা আমরা এক্সপেরিমেন্টালি পাই, সেটা হবে 60 × 2 = 120। উত্তর লেখার জন্য যে সমস্ত ফর্মালিটিগুলো লাগে ওগুলো তো করতেই হবে। বোঝা গেল? নেক্সট, প্রবলেম, এটা বোধহয় 4 হবে। boiling point of CH3 CH2 CH2 NH2 is 49 degrees centigrade, but that of CH3 whole thrice N is 3 degrees centigrade. Explain. এটার নাম হচ্ছে N প্রোপাইল অ্যামিন, CH3 CH2 CH2। এখানে যেহেতু 3টে কার্বন আছে, আমি এখান থেকে হাইড্রোজেন খুলতে পারি বা মাঝখান থেকে হাইড্রোজেন খুলতে পারি। যদি এখান থেকে খুলি তাহলে সেটা N প্রোপাইল, নর্মাল প্রোপাইল, আর এখান থেকে খুললে আইসো প্রোপাইল। এনটা ছোট হাতের N, PROPYL, N প্রোপাইল অ্যামিন। আর এটা হচ্ছে ট্রাইমিথাইল অ্যামিন, অর্থাৎ অ্যামোনিয়ার যে 3টে হাইড্রোজেন, সেই 3টে হাইড্রোজেনকে রিপ্লেস করা হয়েছে মিথাইল দিয়ে। এর বয়লিং পয়েন্ট 49 ডিগ্রি সেন্টিগ্রেড আর এর বয়লিং পয়েন্ট হচ্ছে 3 ডিগ্রি সেন্টিগ্রেড। এক্সপ্লেন। কেন এই দুটো কম্পাউন্ডকে নিল? অর্থাৎ একে নিলে আমার আপত্তি নেই, কিন্তু এই জোড়াটাকেই কেন নিল এটা একটু ফোকাস করতে হবে। একটা কাজ করা যাক, এদের কার্বন সংখ্যাগুলো গোনা যাক। এখানে 1 2 3, এখানে 1 2 3, 3 দিয়ে গুণ আছে, একটা আছে, 3 × 1 3। হাইড্রোজেন 3 5 7 9, 3 × 3 9, একটা নাইট্রোজেন। সো দে আর আইসোমার্স। বয়লিং পয়েন্টে মলিকুলার ওয়েটের একটা প্রভাব আছে। ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা যেমন দায়ী, মলিকুলার ওয়েটটাও সেরকম রেসপন্সিবল। সেজন্য আইসোমার নিলে কম্পেয়ার করতে সুবিধা হয় এবং কম্প্যারিজনটা মিনিংফুল, রিজনেবল। যদি মলিকুলার ওয়েট ডিফারেন্ট হয়ে যায় তাহলে কিন্তু আমি ইন্টারমলিকুলার, মানে অল্প ডিফারেন্ট হলে কোনো অসুবিধা নেই, বেশি যদি ডিফার করে যায় তাহলে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন দিয়ে সেটা কিন্তু প্রপারলি এক্সপ্লেন করা যাবে না। ক্লিয়ার হচ্ছে তো? তাহলে এই যে N প্রোপাইল অ্যামিন আর ওই ট্রাইমিথাইল অ্যামিনকে চয়েস করার কারণ হচ্ছে দে আর আইসোমেরিক, এরা পরস্পরের সমাবয়ব। ফলে মলিকুলার ওয়েটের অর্থাৎ আণবিক গুরুত্বের দিক দিয়ে কোনো রেস্ট্রিকশন নেই। তাহলে পুরোটাই এক্সপ্লেনড হবে কি দিয়ে? ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন দিয়ে। CH3 CH2 CH2 NH2 হলো এরকম পরপর চলবে, আঁকছি না বড় স্ট্রাকচার। এবার এটা নাইট্রোজেন, এটা ইলেকট্রোনেগেটিভ, এটার মাথায় ডেল মাইনাস হবে, এর মাথায় ডেল প্লাস হবে, ডেল প্লাস হবে, এর মাথায় ডেল মাইনাস হবে, এটা ডেল প্লাস হবে। এখানে হাইড্রোজেনটা লিখতে ভুলে গেছি। এইবার এর সাথে হাইড্রোজেন বন্ডিং হবে, এর সাথে হাইড্রোজেন বন্ডিং হবে, এর পাশে যে মলিকুলটা আছে তার সাথে।
এর সাথে হাইড্রোজেন বন্ডিং হবে, এর পাশে যে মলিকিউলটা আছে তার সাথে এইভাবেই হবে। এরকম একটা মলিকিউল এই পাশে এলে তার লোন পেয়ারের সাথে এর হবে। তাহলে এই যৌগটা এন প্রোপাইল অ্যামিন ক্যান এস্টাবলিশ ইন্টারমলিকুলার H bonds to form a network, to form a chain. N propyl amine নিজেদের মধ্যে কি করছে, আন্তরাণবিক H বন্ধন গঠন করছে, ফলে একটা চেন তৈরি হচ্ছে। তাই এই মলিকিউলকে ভেপার স্টেটে নিয়ে যাওয়া ততটা সহজ নয়, কারণ একে ভেপারে নিয়ে যেতে গেলে ডিসক্রিট ফর্মে নিয়ে যেতে হবে, স্বতন্ত্র অণু হিসেবে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে এই আন্তরাণবিক স্ট্রং অর্থাৎ তীব্র হাইড্রোজেন বন্ধনগুলোকে ভাঙা প্রয়োজন, শক্তিশালী যে আন্তরাণবিক H বন্ধন রয়েছে সেগুলোকে ভাঙা প্রয়োজন। তাই এখানে বেশি উষ্ণতার প্রয়োজন হচ্ছে, বেশি থার্মাল অ্যাজিটেশন প্রয়োজন, তাই এটা বয়েল করছে 49 ডিগ্রি সেন্টিগ্রেডে। কিন্তু ট্রাইমিথাইল অ্যামিনে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সঙ্গে হাইড্রোজেন লেগে নেই, অর্থাৎ নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন এখানে যেমন রয়েছে এখানে সেরকম নেই। নাইট্রোজেনের সঙ্গে কার্বন লেগে আছে। কার্বনের কেন্দ্রে 6টা প্রোটন, অর্থাৎ ডাকাত পড়লে কি হবে, এই 6 জন কিন্তু বাধা দেবে, ফলে এখানে ডেল প্লাস ডেল মাইনাস তৈরি হবে না। কার্বন ইজ নন ইলেকট্রোনেগেটিভ, এর কেন্দ্রে 6টা প্রোটন আছে, ফলে এ টানলেও বাধা দেবে। আর নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি খুব বেশি নয়, ফলে এখানে কিন্তু ডেল প্লাস ডেল মাইনাস তৈরি হলেও সেটা পর্যাপ্ত পরিমাণ নয় এরকম ইন্টারমলিকুলার স্ট্রং ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন তৈরি করার পক্ষে পর্যাপ্ত নয়। এবং হাইড্রোজেন বন্ডিং তো এখানে হবেই না, কারণ ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সঙ্গে H অ্যাটম লেগে নেই। ঠিক আছে, তাহলে এ কী করবে, এ ভেরি উইক ডাইপোল ডাইপোল ইন্টারাকশন তৈরি করবে, বা ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল ইনডিউস ডাইপোল এ তৈরি করবে। ফলে এর আকর্ষণ এর মতো নয়, অনেক উইক। তাই এ খুব লো টেম্পারেচারে, খুব সহজেই, খুব কম টেম্পারেচারে, 3 ডিগ্রি সেন্টিগ্রেড মানে ভীষণই কম টেম্পারেচার, সেই টেম্পারেচারে সিস্টেমের যে থার্মাল এনার্জি থাকবে দ্যাট উইল বি সাফিসিয়েন্ট টু ব্রেক দিস উইক ইন্টারমলিকুলার বন্ডস। এই মলিকিউলটা এইরকমই একটা পাশে মলিকিউল আছে, তার সঙ্গে খুব মৃদু ভ্যান ডার ওয়ালস আকর্ষণ দ্বারা আবদ্ধ হয়ে থাকবে, যেটা এই টেম্পারেচারে যা থার্মাল এনার্জি থাকে দ্যাট উইল বি সাফিসিয়েন্ট টু ব্রেক দোজ বন্ডস। ফলে এটা এই 3 ডিগ্রি সেন্টিগ্রেডেই কী হবে, বয়েল করে ভেপারে কনভার্ট হয়ে যাবে। কিন্তু এর ক্ষেত্রে এত লো টেম্পারেচারে হবে না, ইউ মাস্ট ইনক্রিজ দ্য টেম্পারেচার সো দ্যাট দ্য সিস্টেম গেন সাফিসিয়েন্ট এনার্জি টু ব্রেক দিস ইন্টারমলিকুলার H বন্ডস। এটা হচ্ছে কারণ। এবার আমি আরেকটা হোমওয়ার্ক দেবো, সেটা হচ্ছে যে কম্পেয়ার দ্য বয়লিং পয়েন্টস অফ অর্থো নাইট্রোফেনল and paranitrophenol with proper explanation, with proper diagram and explanation. Compare the boiling point of orthonitrophenol and paranitrophenol with proper diagram and explanation. অর্থাৎ অর্থোনাইট্রোফেনল এবং অর্থোনাইট্রোফেনলের স্ট্রাকচার এঁকে দিই। এটা বেনজিন, এটা বেনজিন, ফেনল হয়ে গেল দুটোই। অর্থতে নাইট্রো দিলে অর্থোনাইট্রোফেনল, প্যারাতে নাইট্রো দিলে প্যারানাইট্রোফেনল। তাহলে এটা অর্থ, এটা প্যারা। এদের মধ্যে কোনটার বয়লিং পয়েন্ট বেশি সেটা বলতে হবে, অর্থাৎ অর্ডারটা বলতে হবে, বয়লিং পয়েন্টের অর্ডার বলতে হবে উইথ প্রপার ডায়াগ্রাম অ্যান্ড এক্সপ্লানেশন। ডায়াগ্রাম বলতে ওই যেটা দেখাচ্ছিলাম যে হাইড্রোজেন বন্ড ইন্ট্রামলিকুলার বা ইন্ট্রামলিকুলার, এগুলো দিয়ে উত্তরটা বলতে হবে। ঠিক আছে, তাহলে নেক্সট ভিডিওতে আমরা
এই যে দুটো হোমওয়ার্ক দিলাম এগুলো একটু কঠিন, আমরা এই মলিকুল এই হোমওয়ার্ক দুটো ডিসকাস করে দেবো, প্লাস যদি নতুন কোনো এক্সাইটিং প্রবলেম থাকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তারপরেই আমরা চলে যাব মলিকুলার অরবিটাল থিওরিতে, হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। ওকে, থ্যাংক ইউ।